তারা। শ্রীলঙ্কা ও বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোরের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সকাল 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার মেজর জেনারেল BMAH হেরাত ও বাংলাদেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হক নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শ্রীলঙ্কার প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানায় 16 ডিসেম্বর বিজয় দিবসের বর্ণাঢ্য উদযাপন দেখে তারা অভিভূত হয়েছেন। তারা বিএনসিসির কর্মকাণ্ডের উন্নয়নে সরকারি সহায়তা ও সহযোগিতার প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কর্মকাণ্ডে ক্যাডেট কোরের ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন দুদেশের ক্যাডেটদের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে। এবার অন্যান্য খবর। ক্ষমতার অপব্যবহার করে পরিত্যক্ত রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তার ভাই মঞ্জুর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে গুলশান থানায় মামলাটি করা হয়। মফিদুল তপুর রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া রাজনীতির মাঠের ঘাঘু খেলোয়াড় এই মওদুদ আহমেদের বসতবাড়ির ইতিহাসও যে কম প্যাঁচালো নয়, তাই এবার স্পষ্ট হয়ে উঠল দুর্নীতি দমন কমিশনের মামলায়। স্বাধীনতার পর গুলশান অ্যাভিনিউয়ের 159 নম্বর পরিত্যক্ত সরকারি বাড়িতে বসবাস করা শুরু করেন ব্যারিস্টার মওদুদ। পরে বাড়িটির জাল দলিল তৈরি করে ভাইয়ের সাহায্যে আত্মসাতের অভিযোগ এবং তার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। এই বাড়িটি একজন পাকিস্তানি নাগরিকের, যার স্ত্রী এনজে ফ্লাজ, ওনার নামে বাড়িটি 1972 সালে অর্থাৎ স্বাধীনতার পরে ওনারা পাকিস্তানি নাগরিক হিসেবে দেশ থেকে চলে গেছেন। এই বিবেচনায় এই বাড়িটি অন্যান্য গুলশানের অন্যান্য বাড়ির ন্যায় এই বাড়িটিও সরকারি তালিকাভুক্ত হয়। ওই এনজে ফ্লাজ এই দেশে কোনোদিন আসেননি। স্বাধীনতার পরে আর উনি এই দেশে আসছেন, এর কোনো দালিলিক প্রমাণ আমরা পাইনি। না আসা সত্ত্বেও এইটা তার নামে মন্ত্রণালয় থেকে একটা ডিড দেখাইছে এবং পরবর্তীতে তার ভাইয়ের নামে 1984 সনে ওনার ভাইয়ের নামে জনৈক মহসিন দরবারের সাথে মহসিন দরবারের দিয়ে আবার একটা আমমুক্তারনামা সৃজন করেছে। প্রাথমিক তদন্তে মামলার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় এবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতার অপব্যবহারের তদন্ত চলবে এই হেভিওয়েট নেতার বিরুদ্ধে। যে বাড়িটি উনি আত্মসাৎ করেছেন তার বাজার মূল্য বর্তমানে প্রায় 300 কোটি টাকা। যেহেতু দুর্নীতি দমন প্রতিরোধ আইনে মামলা, এই মামলাটির বাদী যেমন দুদক, এই মামলাটি তদন্ত থেকে শুরু করে সমস্ত কার্যক্রমে দুদক কর্তৃক গৃহীত হবে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এবার অবরোধের খবর। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের 72 ঘণ্টা অবরোধের প্রথম দিনের পরিস্থিতি পুরোপুরি শান্ত। রাজধানীতে এখন পর্যন্ত সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। ঢিলে ঢালা অবরোধে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা অন্য কোথাও নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়নি। মতিঝিল, পল্টন, কাকরাইল, কারওয়ানবাজার, ফার্মগেট সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব পুলিশ। রিকশা, অটোরিকশা, বাস চললেও জামায়াতের নাশকতার আশঙ্কায় প্রাইভেট কার কিছুটা কম। তবে কর্মজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়েই কাজে গেছেন। নাশকতাকারীদের দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পর সারা দেশে অবরোধ কর্মসূচি মঙ্গলবার ছিল একেবারেই শান্ত। তবে নেতাকর্মীদের আটক ও হতাহতের প্রতিবাদে কয়েকটি জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করে 18 দলীয় জোট ও জামায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার কালীগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম আলীকে কুপিয়ে হত্যা করেছে জামায়াত শিবির। মোসলেম আলী যৌথ বাহিনীকে সাহায্য করছে এমন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তার উপর হামলা চালায় জামায়াত শিবির কর্মীরা। পরে কুপিয়ে হত্যা করে তাকে। এই ঘটনার পর এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এর আগে সাতক্ষীরায় সকালে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ককটেল ফাটানো হয়। যৌথ বাহিনীর অভিযানে জামায়াত শিবিরের 6 নেতাকর্মীকে আটক করা হয়েছে। নোয়াখালীর দত্তেরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে হরতাল সমর্থকরা। জয়পুরহাটে হরতালে দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। লক্ষ্মীপুরে হরতালে বিভিন্ন সড়ক মহাসড়কে গাছ ফেলে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের কর্মীরা।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপি মিছিল সমাবেশ করলেও অপ্রীতিকর কিছু ঘটেনি। সাম্প্রতিক অবরোধগুলোতে সীতাকুণ্ডে নানা নাশকতার পরিপ্রেক্ষিতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। টহল দিচ্ছে বিজিবি। রাজশাহীতে আগের অবরোধের তুলনায় পরিস্থিতি শান্ত। সকালে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছে 18 দল। বরিশালে সড়ক পরিবহন চলাচল বন্ধ। লঞ্চ চলেছে, তবে তেমন ভিড় দেখা যায়নি। জয়পুরহাটের পাকুড়তলী এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হ্যাপিকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে জামায়াত শিবির। কুপিয়ে আহত করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতি সৈকত চন্দ্রকে। আগুন দিয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতার বাড়িতে। এছাড়া মানিকগঞ্জের বানিয়াজুড়িতে ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া, খুলনা, নাটোরে মিছিল সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল অবরোধের কার্যক্রম। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বর্তমান সহিংস পরিস্থিতির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। নির্ধারিত সময় পর প্রার্থিতা প্রত্যাহারের মতো অনিয়মের অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। এ ধরনের ঘটনায় সংক্ষুব্ধ পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন সিইসি। অন্যদিকে সহিংসতার কারণে আগামী নির্বাচন পর্যবেক্ষণ অনিশ্চিত বলে জানিয়েছে দেশীয় পর্যবেক্ষকদের মোর্চা ইডব্লিউজি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর সংখ্যা বিচারে রেকর্ড গড়ার এ নির্বাচনে ভোট গ্রহণ হবে 146টি আসনে। এখনো পর্যন্ত প্রার্থীর সংখ্যা 386। 4,36,85,670 জন ভোটার 18,123টি কেন্দ্রে ভোট দেবেন 5ই জানুয়ারি, এমন এক নির্বাচনে যা দেশে বিদেশে বিভিন্ন মহলে একতরফা বলে সমালোচিত হচ্ছে। ভোটের দিনের বাকি মাত্র 2 সপ্তাহ। নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের তোড়জোড় এখনো দেখা যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ সচিবালয়ের পর এবার দেশীয় পর্যবেক্ষকরাও বেঁকে বসার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার বিকেলে কমিশনের সাথে বৈঠকের পর তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের শঙ্কার কথা জানালেন। এরকম পরিবেশ যদি থাকে, অত্যন্ত বেশি সহিংসতা যদি থাকে, তাহলে আমরা হয়তো করতে পারবো না। সেটা পর্যবেক্ষক তাদের নিরাপত্তা বিবেচনা করে পারবো না বলে আমরা শেষে বলে আসলাম, এবং ওনারাও সেটা অ্যাপ্রিসিয়েট করলেন যে কখনোই না সহিংসতা হলে মানুষের যারা অবজারভার, যারা পর্যবেক্ষণ করছে, তাদের দায়িত্ব আমাদের। সুতরাং সে বিষয়ে তারা বললেন যে সেটা তো অবশ্যই তারা মেনে নেবেন। এদিন চলমান সহিংসতার পেছনে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখাকে অন্যতম কারণ হিসেবে দেখিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করেছে বিএনপি। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিইসি। নির্বাচনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। নির্বাচনের সাথে এগুলোর সম্পর্ক নাই। এই ঘটনা আগেও ঘটেছে, নির্বাচন তফসিল ডিক্লেয়ার করার আগেও ঘটেছে। এরকম আপনারা জানেন, আপনারা রিপোর্ট করেছেন। এটা আইন শৃঙ্খলার ব্যাপার, এবং আইন শৃঙ্খলা রক্ষা করার যাদের দায়িত্ব ওনারা ব্যবস্থা নিচ্ছেন, তারা এটাকে ব্যবস্থা নেবেন, তারাই জবাব দেবেন। 13 ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের প্রয়োজনে এমনকি 15 তারিখেও কোনো কোনো জায়গায় স্বতন্ত্র ও দুর্বল প্রার্থীদের জোর করে বসিয়ে দেওয়ার অভিযোগ আছে। কমিশন অস্বীকার করেছে এ দায়ও। রিটার্নিং অফিসার তার নিয়ম মোতাবেক, আইন মোতাবেক কাজ করেছেন। এটাতে কেউ সংক্ষুব্ধ হলে তার জন্য তাকেও প্রমাণ করতে হবে যে আইন মোতাবেক হয় নাই। এটা তো এখন কোর্টের ব্যাপার। কাজেই এটা আইন মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের যথাযথ কোর্টে তাদেরকে ইয়ে করতে হবে। সেখানে বিচার হবে যে আসলে সইটা ঠিক ছিল কিনা, কে করেছে সই, কি হয়েছে, এগুলো সব দেখে শুনেই তখন বিচারে যা রায় হবে সেটাই হবে। এটাকে তাৎক্ষণিকভাবে এক জায়গাতে বসে কিছু বলা যায়। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। প্রহসনের নির্বাচন বাতিল করে সমঝোতার মাধ্যমে 10ম জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। তিনি বলেন, মহাসচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে সংকটের সমাধানে বিএনপি আশাবাদী হলেও নতুন করে আলোচনার কোনো তারিখ নির্ধারণ হয়নি। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সরকার যৌথ বাহিনী দিয়ে দলের নেতাদের গুম, নির্যাতন করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের কাজের ব্যাপারে নির্বাচন কমিশনকে একসময় জবাব দিতে হবে। নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে যে নির্বাচন করা হচ্ছে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না বলেও দাবি করেন নজরুল ইসলাম খান। মানতে হলে সরকারকে মানতে হবে। কাজেই উদ্যোগটা তাদের তরফ থেকে হওয়ার কথা। আমার জানা মতে এখনো পরবর্তী সভার কোন তারিখ বা সময় নির্ধারিত
হয় নাই এখনো। আমরা তো আশা করি আর কি যে এটা দ্রুত হওয়া উচিত, এবং আমরা এটাও মনে করি যে যেভাবে নির্বাচনের কার্যক্রম চলছে সেটা কিছুটা জটিল করছে, কিন্তু এখনো সমঝোতার মাধ্যমে এই ফলাফল যেটা বানানো ফলাফল এটাকে বাতিল করে দেওয়া সম্ভব এবং নির্বাচনের নতুন শিডিউল করে নতুন নির্বাচন করা সম্ভব 10ম জাতীয় সংসদে। তবে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নয়, বরং একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এজন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সেই গণতন্ত্র অপরিহার্য বিষয়, আলোচনা চলবে, তবে 10ম জাতীয় সংসদ সম্বন্ধে যে বিষয়টি যেভাবেই যে কারণেই যে কর্নার থেকে আপনি বলেন না কেন 10ম জাতীয় সংসদ ওভার হয়ে গেছে, তারপরেও আমাদের আলোচনা করতে হবে, বসতে হবে, সেটি হবে একাদশ জাতীয় সংসদের জন্য আমাদের আলোচনা চালাতে হবে। এবং তার জন্য যদি প্রয়োজন হয় মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক যৌক্তিকতা থাকে, অবশ্যই আমরা সেই যৌক্তিকতা নিয়ে ভাবব। আর দেশে প্রায় অর্ধেক জায়গায় নির্বাচন না হওয়ায় উদ্বিগ্ন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করে নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি উদ্বেগের কথা জানান। মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে পরবর্তী পরিকল্পনার কথা জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি। নীলফামারীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর জামায়াতের হামলাকে ৭১-এ পাক হানাদার বাহিনীর তাণ্ডবের সঙ্গে তুলনা করেছেন ওই এলাকার সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। একের পর এক সহিংসতার জন্য প্রশাসনের নীরবতাকেই দায়ী করেছেন তিনি। ঘটনার পর ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জামায়াত শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে শনিবার নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে যান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ফেরার পথে রামগঞ্জ বাজারে 18 দলীয় জোটের কর্মীদের হামলার শিকার হয় তার গাড়িবহর। তাকে সহযোগিতা করতে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা এগিয়ে গেলে জামায়াত শিবিরের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে টুপামারী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি খোরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ ও তার ভাই মুরাদ, আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া ও পথচারী আবু বকর সিদ্দিক মারা যান। আহত হন পুলিশ সুপার শফিউল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি প্রু সহ কমপক্ষে 50 জন। জামাত শিবির তারা যেভাবে আক্রমণ চালাচ্ছিল এবং ধারাবাহিকভাবে, সেটি ৭১ সালে যে ধরনের ঘটনা পাক হানাদার বাহিনী এবং রাজাকার আল বদররা ঘটিয়েছিল তার সঙ্গে তুলনা করা যায়। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আদরের 2 সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন ফরাদ মুরাদের মা। ঘটনার পরদিন রাতে আওয়ামী লীগের নিহত 4 নেতাকর্মীর জানাজা শেষে প্রতিক্রিয়া জানানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আসাদুজ্জামান নূর। শিগগির হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এই দিন কোনদিন শোধ করতে পারবো না। আমি তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থী। ওই জালেমদের তুমি বিচার করো। হামলার আগে প্রশাসনকে বারবার সতর্ক করার পরও সংসদ আসাদুজ্জামান নূর। টুপামারী ইউনিয়নের কথা বললাম, রামগঞ্জ বাজারের কথা বললাম, সেখানে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলোর সঙ্গে জড়িত তাদের সম্পর্কে আমরা তাদের বারবার সতর্ক করেছি, কিন্তু আমি মনে করি যে প্রশাসন সেইখানে শৈথল্য দেখিয়েছে, শিথিলতা দেখিয়েছে। এই বিষয়ে জানতে বারবার কথা বলার চেষ্টা করা হলেও তাতে রাজি হননি নীলফামারীর পুলিশ সুপার জুবাইদুর রহমান। আবুল কালাম আজাদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিশ্বকাপ